সালামু আলাইকুম। সময়টা 2003 সাল। বাড়ির চাপে পুলিশে ভর্তি হওয়ার জন্য আমার এক কাকার কাছে গেলাম। কাকা তখন রাজবাড়ী থানার ওসি। তা কাকাকে বললাম, কাকা আগামীকাল তো পুলিশের লোক নেবে ফরিদপুর পুলিশ মাঠে, তা আপনি একটু ফোন দিয়ে এসপি স্যারকে বলে দেন। তা উনি ফোন দিল না, উনি একটা চিঠি লিখে দিল। চিঠির ভাষাটা এমন ছিল যে, স্যার আমার ভাতিজাকে পাঠাইলাম, ওর যোগ্যতা অনুসারে যদি ওর চাকরিটা হয় স্যার আপনি একটু চেষ্টা করবেন। তা ওই চিঠিতে আসলে তো চাকরি হওয়ার কথা না। যাই হোক, তারপরেও চিঠিটা নিয়ে গেলাম ফরিদপুর এসপি স্যারের কাছে। তা ওখানে মানে অফিসের সামনে আবার পুলিশ গার্ড থাকে। তা আমি যাইতে গেছি, আমাকে ঢুকতে দেয় নাই, স্যারের সাথে দেখা করতে দেয়নি। তখন আমি চলে আসছি। তা আমি এক পুলিশকে খুলে বললাম যে এই ব্যাপার, আমার এক কাকা আমাকে পাঠাইছে, এখন ওখানে তো আমাদের যাইতে দিচ্ছে না, আমার তো এই চিঠিটা ওনাকে পৌঁছানোর দরকার। তা উনি বললো যে আসলে এইভাবে তো যাইতে পারবেন না ভাই, তা আপনি হ্যাঁ এমনভাবে হেঁটে চলে যাবেন মনে হচ্ছে যে আপনি স্যারের খুব ঘনিষ্ঠ, এবং আপনাকে পুলিশে হাত ধরে টান দেবে না, কিন্তু আপনি আপনার মতো চলে যাবেন। তা আমি ওনার কথা মতো তাই করলাম। আমি সরাসরি চলে গেলাম। তা পিছন থেকে পুলিশ বলে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি আর দাঁড়াই নাকি, আমি সরাসরি চলে গেলাম। তা সালাম দিয়ে স্যারের কক্ষে প্রবেশ করলাম। ঢুকে দেখি যে সেখানে দুইজন লোক, সম্ভবত মানে সিনিয়র কোনো অফিসার হবে সম্ভবত, ওনার সাথে গল্প করতেছে। তা উনি বলে, কিছু বলবা? তা আমি বললাম যে জি স্যার। তা আমি কিছু না বলে আমি দাঁড়ায় আছি। আমি ভাবছি যে ওই দুজন লোক চলে গেলে আমি খুলে বলবো, তা ওনারা তো গল্প করতেইছে। তা উনি স্যার আবারও বললো যে কিছু বলবা তুমি? তা আমি বললাম যে স্যার আপনার কাছে তো পাঠাইছে আমার কাকা, এই চিঠিটা দিছে। তখন উনি চিঠিটা পড়লো। চিঠিটা পড়ে বললো যে ঠিক আছে আগামীকাল আসো, দেখা যাক। তখন আমি মনে মনে ভাবলাম যে আগামীকাল লোক আসবে 4-5 হাজার, লোক নেবে 150-র মতো, তা ওর মাঝে আমাকে চেনবে কীভাবে? আমাকে যদি আমার কোনো নাম ঠিকানা রেখে দিত বা আমার কোনো কার্ড দিত, তাহলে নেক্সট চাকরি হতো। তা আমি সাহস করে একটা রিস্ক নিলাম, বললাম যে স্যার চাকরিটা তো আমার খুব প্রয়োজন, তা আমার এই চাকরিটার বিনিময়ে যদি কিছু টাকা পয়সা দিতে হয় স্যার আমি দিতে রাজি আছি। তা উনি বললেন যে কি বলো তুমি, তুমি কি বলতেছো ভেবে চিনতে বলছো? তা আমি বললাম স্যার বর্তমান তো আসলে এইভাবেই চাকরি হয় যা শুনছি, তা আপনি যদি আমার চাকরিটার ব্যবস্থা করেন আমি টাকা পয়সা যা লাগে আমি দিতে রাজি আছি। তা উনি বললো যে না না, আসলে টাকা পয়সা দিয়ে তো চাকরি হয় না, তোমার যোগ্যতার ভিত্তিতে যদি তোমার চাকরি হয় তা হবে। তা যেহেতু আমার কাকা যেহেতু ওসি, উনি পাঠাইছে, সেই হিসেবে আমার সাথে তেমন খারাপ ব্যবহার করলো না। যাই হোক, চলে আসলাম। ফিরে চলে আসলাম। ফিরে আসার পরে পরদিন গেলাম মাঠে। গেটে ঢোকার সময় 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, সৎভাবে এবং সৎ উপার্জন যদি করতে পারি এই পুলিশের চাকরি আমাকে দিও, নাহলে এই চাকরিটা আমার দিয়ে না। তারপরে ঢুকলাম, ঢুকে চাকরিটা হলো না। তা ফিরে চলে আসলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে চাকরিটা আমার হয় নাই। চাকরিটা যদি আমার হতো, আমি পুলিশে থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে আলেম ওলামা আমার দ্বারা নির্যাতিত হতো, বিএনপি জামায়াতের নিরীহ কর্মীদের উপর আমার ধরপাকড় হামলা মামলা করা লাগতো। আর বিশেষ করে এই যে ছাত্র আন্দোলনে আমার তো অবশ্যই সরকারের হুকুম পালন করা লাগতো, ছাত্রজনতার উপর গুলি করা লাগতো। আর গুলি করলে পারা যদি ছাত্র জনতা আমারে পাইলে তো আমার পা উঁচু করে সেই ওভারব্রিজের সাথে ঝুলাই রাখতো, অথবা থানায় আগুন দিয়ে পোড়ায় মারতো, অথবা গণপিটুনি, এর মধ্যে কোনো ভুল ছিল না। আর যদি সাংবাদিকের চোখে পড়ে যেতাম যে আমার রাইফেল থেকে গুলি আসছে, তখন তো পলাতক অথবা জেল, এছাড়া তো উপায় নেই। আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে চাকরিটা আমার হয় নাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পুলিশের চাকরি অবস্থায় বর্তমান সময়ে যদি আমার মৃত্যু হতো, তাহলে মানুষ ইন্নানিল্লাহ পড়ার পরিবর্তে আমার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ পড়তো। এই ঘৃণিত চাকরি আল্লাহ আমারে দেয়নি, এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি। সিনিয়রদের মুখের ভাষা এ তো আসলে সবাই জানে, মানে গালাগালি ছাড়া কোনোই নাই। আর প্রতিবাদ করতে গেলেই যে কোনো একটা অজুহাতে চাকরি চলে যাবে। এর কিছুদিন পরে গেলাম হচ্ছে বিডিআরে ভর্তি হওয়ার জন্য, বিডিআর পিলখানায় যখন যাই তখন শাহ মোহাম্মদ আবু জাফরের, আমাদের সাবেক এমপি, ওনার একটা চিঠি নিয়ে যাই। তা ওখানে চিঠি নিয়ে যে যখন আমি মাঠে গেছি তখন দেখি কি যে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, সুবেদার মেজর, ব্রিগেডিয়ার, এই বড় বড় লেভেলের অফিসারের সুপারিশ নিয়ে নিয়ে লোকজন আসছে।
এছাড়া এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, বিভিন্ন বড় মাপের লোকজন নিয়ে আসছে। আর ওখানে মাঠে যাওয়ার পরেই মাইকই ডাকতেছে যে অমক যারা সুপারিশের লোকজন আছেন তারা ওই 2 নম্বর মাঠে যান, আর যারা সাধারণ ভাবে সুপারিশ ছাড়া আসছেন তারা এখানে থাকেন। তা আমার যে সুপারিশ, তা ওই সুপারিশ তো আসলে কোনো কাজ দেবে না, আমি তো জানি। কারণ আমাদের তখনকার রানিং এমপি হলো কাজী সিরাজুল ইসলাম, আর উনি হচ্ছে বেসরকারি এমপি। তা ওনার চিঠির কেউ মূল্যায়ন করে নাকি? তা আমি ওই সাধারণ সুপারিশ ছাড়া মাঠেই থাকলাম। তা ওখানে চাকরি বাকরি আর হলো না। আর যারা ভাবছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, আসলে এটা ভুল ধারণা। কারণ আমি এরশাদের শাসনামল দেখছি, বিএনপি দেখছি, তারপরে আবার আওয়ামী লীগ, তারপরে আবার বিএনপি, তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারপরে তো স্বৈরাচার শেখ হাসিনার 15 বছর দেখছি। তা সব দল তো দেখা শেষ। এখন আমি মনে করি যে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে একমাত্র ইসলামিক কোনো দলের হাতে ক্ষমতা দিলে। ইসলামিক কোনো দল যদি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আসে, তখনই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। অবশেষে চাকরির আশা ছেড়ে দিয়ে 2006 সালে মালদ্বীপে গেলাম। মালদ্বীপে সে আর এক ইতিহাস। মালদ্বীপে আমার যে অনেক কাকা পাঠাইছিল আমাকে, সে বলছিল যে বাবা ওটা তো নতুন রাষ্ট্র, ওখানে কোনো লোকজন নাই, তুমি যাবা, ওখানে খুবই সীমিত কিছু বাঙালি আছে, তুমি ওই দেশটাকে গঠন করবা। তা আমি যাই দেখি কি যে মালদ্বীপের পানির তলেও বাঙালি আছে, মাটি খুঁড়লেও বাঙালি, আর ওনার কথা কাজের কোনো মিল নাই। উনি যে কাজের দেশে সে কাজ বাজ কিছুই দেয় নেই। যে যা ওনার শালার মাধ্যমে আমাকে পাঠাইছে, সে যখন আমি গেছি আমাকে রিসিভ করছে আর একজন, মানে যেখানে যাই কাজ করি বেতন পাই না, 6-7 মাস কী অবস্থা ভবঘুরের মতো চলছিলাম। এরপরে আমার এক বন্ধুর সহযোগিতায় একটা বোর্ডে উঠলাম, সাপ্লাই বোর্ড, বিভিন্ন রিসোর্ট আইল্যান্ড, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরছি, মাছ বোর্ডে কাজ করছি। আসলে মালদ্বীপের যে আমার প্রবাস জীবনটা খুব বর্ণাঢ্য জীবন। ওখানে মাছ মারছি, এক একটা মাছ 70, 80, 100 কেজি ওজনের, যা আসলে সবার ভাগ্যে হয় না। আবার বিভিন্ন রিসোর্টে, যেমন রীতিরা রিসোর্ট বিশেষ করে, ওখানে এক রাত্রের ভাড়াই হচ্ছে $20,000 পানির নিচে, ওয়াটার ভিউ যেগুলো। এছাড়া তো অন্যান্য 5 স্টার 7 স্টার রিসোর্টে গেছি, মানে অধিকাংশ প্রায় 80% রিসোর্টই আমার ঘোরা হয়ে গেছে। আর আইল্যান্ড সব কিছু ঘুরছি। ওখান থেকে আবার ভাবলাম যে ইটালি যাব। ইটালি ওই জাহাজ পথে যাওয়া যায়। তা সেখানেও আমার এক বন্ধু যাইতে চাইলো, কিন্তু ও একটু সাঁতার কম জানে বলে সে গেল না। তারপরে আমার এক চাচাতো ভাই, সে ইটালি থাকে, তার কাছে টাকা দিলাম 2 লক্ষ দিয়ে, সে আমাকে নিয়ে যাবে। বাড়ি ফিরে আসার 6 মাস আগে উনি বলে যে তোর তো ভিসা হয়ে যাবে না ভাই, তা বাড়ি চলে আসো। তা আমি বললাম যে তাই তো ভালোই, আমি বাড়ি যাই, 6 মাস একটু ঘুরি, গাড়ি এটা সেটা করি, তারপরে তো ইটালি চলে যাবানি। আসলাম, আসার পরে তো আর হয় না। তারপরে তার 6 মাস পরে আমার টাকাগুলো ফেরত দিল। এখন তারপরে বিয়ে শাদী করা হলো। বিয়ে শাদী করাটার পরে তারপর গেলাম গ্রামীণ সুইট বেকারি অ্যান্ড ফুড, ওখানে কাজ করলাম, কিছুদিন চাকরি করলাম। তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে সিলেট শ্রীমঙ্গল, ওই হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে একটা রেস্টুরেন্ট, 7 রং রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম দীর্ঘ 3.5 বছরের মতো। তা ওখানে ডিউটিটা হচ্ছে সকাল ভোর 6টায় যাইতাম, আর রাত 12টার সময় আমার রুমে আসতে হতো। এর মাঝে কোনো বিরতি নাই। আর সব লোকজনকে বিদায় দিয়ে, সব কিছুতে তালা দিয়ে, ক্যাশ ট্যাশ ফ্রিজ ট্রিজ সব লক করে আমার আসা লাগতো। আবার ভোর 6টার সময় আমার যাইয়ে গেট খুলে সব কিছু ঠিক করে লাগতো। দীর্ঘ ডিউটি। ভাবলাম যে এই ডিউটি করে তো জীবন বাঁচবে না। আর ওখানে থেকে ছুটি যখন আসতাম বাড়িতে, 10 দিন ছুটি কাটে, 10 দিনের ওনারা ওখানে হাজিরা হিসাবে বেতন দিত 9-10 হাজার টাকা, কিন্তু দিন হিসাবে গুনতো, দিন কয়েকদিন হয়েছে, কয়েকদিন ডিউটি, এইভাবে। কিন্তু বাড়ি আসলে পরে 10 দিনের ছুটি দিলে ওই 10 দিনের বেতন দিত না। তো ভাবলাম যে এই চাকরি করে আমার জীবন কী, আর এই সময়টা যদি আমি বিদেশে কাটাই তাই তো ভালো হবে। ওখানে থাকা অবস্থায় যে আমাদের হারুন শরীফের ভাগ্নে, ওনার সাথে কথা হলো সৌদি আসার কথা। কথা কাজে ঠিক হলো, 6 লক্ষ টাকা দিয়ে আসলাম। ওনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমাকে আকামা লাগাই দেবে এবং বাংলাদেশ টাকা 30,000 টাকা বেতনের একটা চাকরি দিয়ে দেবে, ব্যাস এইটুকুই, আর 1 বছরের আকামা লাগাই দেবে। কিন্তু উনি আমার কথা রাখে নাই। উনি আমি যখন এসে আসলাম, আসার পরে উনি আকামা দিতে তো অনেক দেরি করছে। মানে কাজ যেহেতু ওনার দেওয়ার কথা, সেহেতু উনি
আমাকে একটা হোটেলের কাজ দিয়েছে যে ক্লিনার কাজটা আসলে খুব কষ্ট, মানে হাত পাও থাকে না ঠিক, মানে ঘাও হয়ে যায়। তা আমি বললাম যে এই চাকরি করা তো সম্ভব না। পরে দিয়েছে একটা পেট্রোল পাম্পে, তো ওই পেট্রোল পাম্পে ডিউটি করতে গেলে ওই সৌদিরা টাকা পয়সা মেরে নিয়ে চলে যায়, বা ওই টাকা পয়সা প্রতিদিন ওই হিসাব নিকাশ গড় মিললে নিজের পকেটে দেওয়া লাগে সে, মানে আর তো এসি টেসি নাই ওখানে, বাইরের গরম হাওয়া, মানে অবস্থা খুব নিজের অনুকূলে থাকে না। তা ওখান থেকে চাকরি ছাড়লাম, মনে বলে তোমার চাকরি দেওয়ার কথা ছিল দিছি, এখন তুমি আমি বললাম আকামা দেন। তা বলে আকামা যে সময় হয় সময় পাঠিয়ে দিবানি। তা চলে আসলাম আমার এক মানে ফুফতো ভাইয়ের কাছে, ইসমাইলের কাছে, ওখান থেকে তারপরে আকামা হইলে আমি বললাম যে আপনি পাঠায় দেন। উনি বলে যে পাঠায় দেবেন না, তুমি এসে নিয়ে যাও। যে আমার কাছ থেকে এত টাকা নিয়ে বিদেশ আনছে তার এতটুকু মানবতা নেই। তারপর আমি গেলাম তার কাছে, সে আকামা আনলাম, আকামা টাকামা আইনি, এখন 6-7 মাস কাজ নেই। এর মাঝেই ও বলে কি যে প্রতি মাসে মাসে 400 রিয়াল করে দেওয়া লাগবে, নাইলে খরচ লাগাই দেবে। তা আমি বললাম আপনার সাথে তো কথা ছিল 1 বছরের মধ্যে আমার কোনো টাকা দেওয়া লাগবে না, এখন দেওয়া লাগবে কি, এখন কফিল শুনতেছে না, কী করবো, যদি না হয় তাহলে কিন্তু খরচ মেরে দেবেন, তখন আমার কিছু বলতে পারবে না, এখন বিপদে পড়ছি নাকি। আর আমি কিন্তু ওর সাথে ইস্টামে সই করে আসছি, এখন ভাবলাম যে দেশে চলে আসছি, করলে তো দেশে আমার বাড়ি চলে যেতে হবে, তখন বিভিন্ন ইসের কারণে তারপরে আমি বাংলা টাকা, তো আমি এখানে কাজ করি না, কাজ না করে তারপরে টাকা দেবো কোত্থেকে, বাংলাদেশ থেকে টাকা এনে আমি সেই আমার মালিকের কফিলের ফয়দা পায় দেশে, এই কফিলে টাকা দিই। তারপরে আমার এক স্বাস্থ্য ভাই ইলিয়াস আর আমার এক ফুফতো ভাই, 2জন মিলে আমাকে বর্তমান যে চাকরিটা, এই চাকরির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের মনের বাসনা পূর্ণ করুক। আমার সবসময়ের জন্য ওদের জন্য আমার দোয়া থাকবে, ওদের কারণেই আজ আমি বর্তমান অবস্থানে। আমার দালালের সাথে আমার ইসলামের লিখিত চুক্তি ছিল, তারপরেও আমার সাথে যা করছে, এবং আমার এর মাধ্যম ছিল হচ্ছে আমাদের রুঞ্জু ভাই এবং রেখা সর্দার, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী 2জন লোক। তারপরেও ও আমার সাথে এই বাটপাড়িটা করছে, আর সাধারণ লোকের সাথে যে কী করবে সেটা তো বলা বাহুল্য। যাই হোক, তারপরেও ভাবলাম দালালের পরিচয় তো দালালের তো কোনো দ্বিতীয় কোনো পরিচয় থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্তমানে অনেক অনেক ভালো রাখছে। বর্তমানে আমি জেদ্দা আছি, এখান থেকে আমি মাঝে মাঝে উমরায় যেতে পারি, মদিনায় যেতে পারি, পবিত্র ভূমি মক্কায় থাকি। আর আমার এই বিষয়টা নিয়ে আমার এক বন্ধু একদিন বলছিল যে আঙ্গুর ফল না খাইতে পারলে টক, মানে চাকরিটা ওই নেই, এই কারণে তাকেও উদ্দেশ্য করে বলি, সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, যে শুধু আঙ্গুর ফল না, পার্সিমন, রামবোটান, অ্যাভোকাডর, তারপরে তিন, জয়তুন সহ বিশ্বের নামি দামি ফল এখানে খুব সস্তায় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জাতের খেজুর, আর এদেশে চাউলের কেজি 8 টাকা 9 টাকা, আর আপেল কমলার কেজি 4 টাকা 5 টাকা। তা আঙ্গুর ফল না খাইতে পারলে টক, এটা বলা ভুল। আঙ্গুর ফল আমরা চাবাই খাওয়ার আলির শীতে আমরা ব্লেন্ডার করে খাই। ঠিক আছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাংলাদেশের চাকরির থেকে আমরা অনেক অনেক ভালো আছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওয় আরও কথা হবে, সে পর্যন্ত দোয়া করবেন সবাই আমার জন্য। ধন্যবাদ।